নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। দিল্লিতে দাল গলল না মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাল গলল না। ম্যাডামের আজকে 28 তারিখ বিকেলবেলায় দিল্লিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি সিঙ্গুরের মঞ্চ থেকে নিজেই জানিয়ে দিলেন দিল্লিতে আর তার যাওয়া হচ্ছে না। কেন? অনেকগুলো কারণ তিনি ব্যাখ্যা করলেন, কিন্তু আসল কারণটা বললেন না। তিনি বললেন রাজ্যে একটা অঘটন ঘটেছে, একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে বহু মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন, সেটাকে তিনি মোটামুটি কারণ বললেন। কিন্তু আসল কারণ কি জানেন? এই মুহূর্তে রাজ্যে রয়েছেন নীতিন নবীন এবং দু একদিনের মধ্যেই অমিত শাহ আসতে চলেছেন। এই পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি নজর রাখছেন নীতিন নবীন অমিত শাহদের উপরে। তার হাতেও তো পুলিশ রয়েছে, তারা কি করছে। নীতিন নবীন বা অমিত শাহকে ট্যাপ করার মতন সাহস, ঔদ্ধত্য কিংবা ক্ষমতা কোনোটাই এ রাজ্যের পুলিশ প্রশাসনের নেই, তারা করবেও না সেই ভুলটা। কিন্তু অন্যান্য নেতাদের ট্যাপ করে যদি কিছু জানা যায়, সেটা তো মাননীয়ার কান অবধি পৌঁছতে হবে। সেই চেষ্টা তারা হয়তো করতেই পারেন, করতে যে অতীতে করেননি এ কথা আমরা বলতে পারি না। তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে গেছেন রাজ্যে, যে কি চলছে বিজেপির মধ্যে, কি খিচুড়ি পাকছে সেটা জানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর দিল্লি যাওয়ার সাহস করলেন না। এটা হচ্ছে কারণ নম্বর 1। দ্বিতীয় কারণ হচ্ছে, নীতিন নবীন যখন এই রাজ্যে রয়েছেন, ঠিক সেই সময়ে কমল মেলা আয়োজিত হচ্ছে, মোনালি ঠাকুর এসে ঘুরে গেছেন, কর্মীরা চাঙ্গা হয়েছে, নীতিন নবীন বেশ কয়েকটা বক্তব্য রেখেছেন, তাতে চাঙ্গা টাঙ্গা হওয়ার বিষয় তো আছে, কিন্তু মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মোদিজিকে ফোন করেছিলেন, অমিত শাহের দপ্তরে ফোন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন মোদিজি তোলেননি। বহু চেষ্টা করেছেন মোদিজির সঙ্গে কথা বলার, বিভিন্ন সচিবদের মাধ্যমে, বিভিন্ন নেতার মাধ্যমে, কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব, বৈঠকের প্রস্তাব দিল্লি খারিজ করে দিয়েছে। অনেক কাকুতি মিনতি করা হয়েছিল এ রাজ্যের তরফে, যে অন্তত 5টা মিনিট সময় দেওয়া হোক, না হলে 2 মিনিট সময় দেওয়া হোক। দিল্লি পুরো নাকচ করে দিয়েছে। কারণ এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলে একটা ভুল বার্তা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ওই কানে ফিসফিস করে কিছু বলে দিয়ে আসবেন, 2টো ছবি উঠবে, দুজনের মধ্যে কি কথা হবে কেউ জানে না। হয়তো দিদি বললেন যে মোদিজি এবারটা ছেড়ে দিন, মোদিজি বলবেন না না ওইসব হবে না, অথচ তিনি দিল্লিতে ফিরে এসে বলবেন, কলকাতায় এসে দিল্লি থেকে, যে মোদিজির সাথে আমার কথা হয়ে গেছে, উনি বলেছেন সব ঠিক আছে। আর সিপিএমকে দিয়ে রটিয়ে দেবেন যে দেখো দিদি মোদি আবার কথা হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় আসছে না। বিজেপি কর্মীদের মনোবল একেবারে ভেঙে পড়বে। তাই মোদিজি, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের বিজেপির সঙ্গে পুরো তার যে দূরত্ব যাতে বজায় থাকে সেই চেষ্টাটা করছেন। বিজেপি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো ভাও, কোনো তোল্লাই দিচ্ছে না। তারা চাইছে না এই সময়টাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং কারো বৈঠক হোক। বৈঠক হলেই একেবারে ভুল বার্তা যাবে, সেটিং তত্ত্ব আবার চচ্চর করে বাড়তে শুরু হবে। এমনিতে এ রাজ্যের মানুষ খুব আবেগপ্রবণ, আইনের বাইরে গিয়েও অনেক কিছু কল্পনা করেন, অনেক কিছু আশা থাকে, এবং তার কারণ হচ্ছে এ রাজ্যের শাসক যতটা অ্যাগ্রেসিভ রাজনীতি করে, এ রাজ্যের শাসক দল যেভাবে বেআইনি কাজকর্মগুলো করে, এ রাজ্যের শাসক দল যেভাবে হিংসার সাহায্য নেয়, আইন বহির্ভূত কাজ করে, বিচার বহির্ভূত কাজ করে, তাই এ রাজ্যের মানুষও ভাবে তৃণমূল যদি করতে পারে তাহলে বিজেপি কেন পারে না। তুমি খারাপ হলে আমিও খারাপ হব, এই তত্ত্বে আবার বিজেপির তো কেন্দ্রীয় নেতারা অনেক ক্ষেত্রে বিশ্বাসী নন। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমার তো অনেকের সঙ্গে কথা হয়, তারা বলেন যে না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই ক্ষমতায় আসব, আর এবারেই ক্ষমতায় আসব। আমরা ওই 355-56 কথা এই মুহূর্তে অন্তত ভাবছি না। অনেকের আশা থাকতে পারে 355-56 যদি জরুরি হয়ে পড়ে শেষ বেলায়, তাহলে অন্য কিছু হবে, কি হবে সে কথা আমরা জানি না। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছেন, যেহেতু প্রত্যাখ্যান করা হয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখন একটা বিকল্প রাস্তা বের করা হয়েছে। কি সেই রাস্তা?
নির্বাচন কমিশনের কাছে তিনি দরবার করেছেন, প্রভু বিজেপি তো সময় দিল না, আপনি একটু সময় দিয়ে দিন। এবার ইলেকশন কমিশন তো ভারতীয় জনতা পার্টি নয়, ইলেকশন কমিশন একটি স্বাধীন সংস্থা, তাদের নিজস্ব এখতিয়ার রয়েছে, নিজস্ব কাজ করার পদ্ধতি আছে, এবং অবশ্যই ইলেকশন কমিশনকে সবাইকে নিয়ে চলতে হয়, সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হয়। ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে 2রা ফেব্রুয়ারি বিকেল 4টের সময় দিয়েছে। দলবল নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেতেই পারেন, 15 জনকে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে যেতে পারবেন, ইলেকশন কমিশন কথা জানিয়ে দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কি যাবেন না, গেলে কোন মুখে যাবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে বিজেপির দালাল বলেছেন, ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলেছেন, তিনি অনেক দ্বিচারিতা করেছেন। সিঙ্গুরের মাটি থেকে তিনি বলেছেন যে অমর্ত্য সেন, শশী পাজা এদের ডাকছে নির্বাচন কমিশন। আচ্ছা আমায় বলুন তো, অমর্ত্য সেন তাকে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংক কি তার বাড়িতে যাবে নাকি অমর্ত্য সেনকে বাড়িতে যেতে হবে? অমর্ত্য সেন এ রাজ্যের বাসিন্দা নন, তাকে স্পেশাল প্রিভিলেজ কেন দেওয়া হবে? সংবিধান বলে আইন সকলের জন্য সমান। আমি আসছি, কে তাকে ডেকেছে সেটাও ব্যাখ্যা করব, কিন্তু প্রথমে বলে দিই, অমর্ত্য সেনের যদি মনে হয় আমার মাংস প্রয়োজন, তাহলে কি তিনি মাংস বিক্রেতার কাছে ছুটে যাবেন নাকি মাংস বিক্রেতাকে ফোন করে বাড়িতে ডাকিয়ে নেবেন? কোনটা? ভারতে সকলের জন্য সমান ব্যবস্থা আছে। এবার যার কাছে পয়সা থাকে সে হোম ডেলিভারি করতে পারে, কিন্তু সেটা সিস্টেমের মধ্যে আসে বলে। এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন সবাইকে ডেকে পাঠাচ্ছে আর 2-1 জনের বাড়ি বাড়ি যাবে, প্রিভিলেজ দিবে, এটা কি দ্বিচারিত নয়? মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি চাইছেন দ্বিচারিতা করা হোক? তিনি কি দ্বিচারিতার পক্ষে? এই কথা বলে তো তিনি দ্বিচারিতার পক্ষে চলে যাচ্ছেন। তিনি তো ভিআইপি কালচারকে সমর্থন করছেন যে না, সবার জন্য আইন সমান হতে পারে না। তিনি এটা বুঝিয়ে দিতে চাইছেন, মানে আপনি একটু সমাজে যদি কোনো আপনার নামডাক হয়, কৃতিত্ব হয়, তাহলে আপনি অপেক্ষা করতেই পারেন যে আপনাকে আইন মানতে হবে না। আচ্ছা, অমর্ত্য সেনের গাড়ি রাস্তায় বেরোলে, সিগন্যালটা লাল থাকলে সেটাকে কি ভায়োলেট করে এগিয়ে যেতে পারে অমর্ত্য সেন নোবেল পেয়েছে বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন সেফ ড্রাইভ সেভ লাইফ কাজ করবে কি করবে না আমি জানতে চাইছি। অমর্ত্য সেন অসুস্থ হলে একজন রুগীর বেড খালি করে দিয়ে তাকে কি সিট দিতে হবে, নাকি বেড যখন খালি হবে তখন অমর্ত্য সেন সিট পাবেন? মানে মানুষটা মরে যাক, অমর্ত্য সেনকে বাঁচাতে হবে। রাজ্যে কি ওই ব্রিটিশ শাসনের আইন কানুন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনতে চাইছেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করছি, আপনি চাইছেনটা কি এ রাজ্যে? এবার আসি দ্বিচারিতার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। কেন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। আচ্ছা, ডেকে পাঠাচ্ছে কে? এই আরো কারা? মাইক্রো অবজারভাররা হচ্ছে একেবারে কেন্দ্র সরকারের কর্মী, কিন্তু তারাও ইলেকশন কমিশনের হয়ে কাজ করছে। আর ইলেকশন কমিশন স্বাধীন সংস্থা, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলের কোনো শাখা সংগঠন নয়। এ রাজ্যে যেমন তিনি রাজ্যের ইলেকশন কমিশনকে একটা সময় নিজেদের দলের শাখা সংগঠন বানিয়ে ফেলেছিলেন, যেমন পুলিশকে এখন তিনি একটা শাখা সংগঠনের মতন ব্যবহার করছেন পুলিশকে। বিডিওরা তো ডাকছে, এই যারা ডাক পাচ্ছেন তাদের তো বিডিওরা ডেকে পাঠাচ্ছে, তাদের তো ইলেকশন কমিশনের আন্ডারে থাকা এই বিডিওরা এই মুহূর্তে তারা ডেকে পাঠাচ্ছে। বিডিওরা তো আপনার লোক, তাহলে কি আপনি ডেকে পাঠাচ্ছেন ওদেরকে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নির্দেশের জন্যই কি এই মানুষগুলোকে হয়রানি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? যদি আমি এটাকে হয়রানি বলি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে হয়রানি বলে অভিহিত করছেন ডাকাডাকি করাটাকে, আমাকেও ডাকা হয়েছিল, আমাকেও সবকিছু ছেড়ে চলে যেতে হবে। 31 তারিখ আমাকেও ডাকা হয়েছে হিয়ারিং এর জন্য। আমার একটা অন্য জেলায় যাওয়ার কথা ছিল, আমার বিশেষ কিছু কাজ ছিল, আমাকে সব ক্যান্সেল করতে হয়েছে, অনেক টাকা আমার ক্ষতি হয়েছে তাতে। আমিও তো যাচ্ছি, আমার হয়রানিটা কে করছেন? আপনি তো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কেন বলছেন? এগুলো বলছেন তার কারণ তিনি বুঝে গেছেন যে এবারের আর 26-এর নির্বাচনে এবার আর হচ্ছে না, অত সহজে এবার আর হচ্ছে না ম্যাডাম, এত সহজে হচ্ছে না। কথায় আছে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায়
ভারী বেজায় ঠেলায় পড়েছেন। তিনি বুঝে গেছেন যে এই মানুষগুলো যারা বাদ হয়ে গেছে তারপরে আমার আর ফিরে আসার কোনো উপায় নাই। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বলছেন, মিথ্যে কথা বলছেন অবশ্য, যে টাকা নিয়ে নিন, ভোটটা দেবেন না। তিনি এক্ষেত্রেও দুর্নীতি শেখাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, ভোটারদের টাকা দেওয়াটা বেআইনি, টাকা দিয়ে ভোট কেনাটা বেআইনি। যে কোনো রাজনৈতিক দল করলে আমি পঙ্কজ বিশ্বাস তার প্রতিবাদ করব, কিন্তু এখন অবধি আমার কাছে খবর নেই যে বিজেপি টাকার বিনিময়ে ভোট কেনে। যদি কেউ কোনো নেতা বিজেপির টাকা দিয়ে ভোট কেনে আমাকে ভিডিও পাঠাবেন, আমি অবশ্যই সম্প্রচার করব। কিন্তু আমার কাছে বহু প্রমাণ আছে, আমি বহুবার দেখেছি, নিজের চোখে আমার দেখা, কিভাবে তৃণমূল কংগ্রেস ভোটের সময় লাখ লাখ টাকা খরচ করে ভোট ম্যানেজ করার জন্য। কিভাবে আগের দিন প্যাকেট প্যাকেট কোথায় রাখা হয় সেগুলো আমি তো দেখেছি নিজের চোখে। পার্টি অফিসগুলোতে প্যাকেট প্যাকেট বোতল রাখা হয়, বোতল দিয়ে ভোট কেনা হয়। কি বোতল আপনারা বুঝে নিন। টাকা খরচ করা হয় মুড়ি মুরকির মতন ভোটের দিন, বিরিয়ানি খরচ করা হয়। এগুলো আমার নিজের চোখে দেখা, কিভাবে ভোট কেনা হয়, কোন কোন এরিয়ায় টাকা দিলে ভোট কেনা যায়। গ্রামাঞ্চলে বহু মানুষ আপনারা জানেন। তো মানুষ তো এটাও করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যদি মানুষ মনে করে টাকা যারা দেয় তাদেরকে ভোট দেওয়া যায় না, তাহলে আমি সত্যিই বলবো, আমিও বলবো যে আপনারা যে যা দিচ্ছে খেয়ে নিন, ভোটটা এ রাজ্যের স্বার্থে দিন। এবার এই বছরটা কিন্তু অঘটনের বছর। এবছরে আপনারা অনেক অঘটন দেখতে পারবেন। কেন বলছি অঘটন জানেন তো? এই হঠাৎ করে দেখলেন মমতার দিল্লি যাত্রা ক্যান্সেল হয়ে গেল, ম্যানেজ করতে পারলেন না। তারপরে আবার একটা সময় চেয়ে বসলেন, সেই সময়টা তিনি পেলেন। যাবেন কি যাবেন না সেটা তো আমরা জানতে পারবো। আমার মনে হয় তিনি যাবেন, তার যাওয়া উচিত। এবং তিনি সেখানে চলে গেলে ইলেকশন কমিশন ব্যবস্থা করে রেখেছে তার জন্য। একদম কড়া ডোজ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইলেকশন কমিশন জিজ্ঞেস করবে যে এই যে আপনি পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছেন ইলেকশন কমিশন বিজেপির দালাল, একটু প্রমাণ করুন তো আমরা কিভাবে বিজেপির দালালটা হলাম। আপনাদের মনে থাকবে ভ্রাতুষ্পুত্র আমাদের ভাইপো বাবাজি ইলেকশন কমিশনে গিয়ে বহুত দহরম বহরম করার চেষ্টা করেছিলেন। তাকে আঙুল উঁচিয়ে জবাব দিয়েছিল ইলেকশন কমিশন, একদম আঙুল দেখিয়ে। এবং সেটা তিনি বাইরে এসে বলেছেন যে ইলেকশন কমিশন তাকে আঙুল উঁচিয়ে এইভাবে দেখাচ্ছিল, তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। তা আমরা যদি ধরে নিই ভাইপোটা ঠিক বলছিল, তাহলে তো ইলেকশন কমিশন তো জোর গলায় কথা বলেছে, আঙুল উঁচি দেখিয়েছে। ইলেকশন কমিশন তৃণমূলের মিথ্যাচারের প্রতিবাদ করেছে, ধরে নিতে হবে ভাইপো বাবাজির কথায়। এখন পিসিমণি যাচ্ছেন, পিসিমণির জন্য তো আমার মনে হয় ইলেকশন কমিশন রেডি হয়েই থাকবে। ইলেকশন কমিশন জিজ্ঞেস করবে পিসিমণিকে, ম্যাডাম আমার মাইক্রো অবজারভারদের আপনি মারছেন কেন, আপনারই ভিডিওরা আক্রান্ত হচ্ছে কেন। ইলেকশন কমিশন জিজ্ঞেস করবে যে আপনি আমাদের বিজেপির দালাল কেন বলছেন, আপনার কোন কথাটা শোনা হয়নি যেটা মেনে নেওয়া যায় এরকম কোনো কথা। এবার আপনি বলবেন ভোটটা বন্ধ করে দিন, সেটা তো হবে না। এবার আপনি বলবেন এক দফায় ভোট করুন, সেটাও ইলেকশন কমিশনের মেজাজের উপরে। এবার আপনি বলতে পারেন যে এই ভুয়ো ভোটারগুলোকে প্লিজ রাখতে দিন, এটাও হবে না। ম্যাডাম আজকে বলেছেন এনআরসি হতে দেব না, এই ম্যাডামই বলেছিলেন এসআইআর হতে দেব না। বাপ বাপ করে এসআইআর করছেন, এবং এসআইআরে যাতে সব মানুষের নাম ঢোকে তার জন্য যা খুশি তাই করছেন, সবাইকে ডকুমেন্টস পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো ভ্যালু আছে? তার কথার আর কাজের কোনো মিল আছে? তার কথার কাজের যেমন মিল নেই, তার ভাইপোরও কথা কাজের মিল নেই, এই দলের কর্মীদেরও কথা কাজের কোনো মিল নেই। যেটা বলছিলাম, এটা অঘটনের বছর। আপনারা দেখলেন অজিত পাওয়ারের বিমান হঠাৎ করে রহস্যজনকভাবে দুর্ঘটনা হলো। তদন্ত হওয়া উচিত, কোনো ষড়যন্ত্র আছে কিনা, বিরোধীদের চক্রান্ত আছে কিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে পরলোক গমন করলেন, উপমুখ্যমন্ত্রী। আরেকটা অঘটন আপনারা দেখেছেন, হঠাৎ করে অরিজিৎ সিং বলেছেন আমি আর প্লেব্যাক করব না, সিনেমার জন্য গান গাইব না। তো অঘটনের বছর, এটা সত্যি অঘটনের বছর। আর একটা অঘটন এবার ঘটতে চলেছে। যিনি জগদ্দল পাথর সিপিএমকে সরিয়েছেন তারও যাওয়ার সময় হয়ে এসেছে। বিদায় বেলায় আরো অনেক অঘটন এ রাজ্যে আপনারা দেখতে পাবেন। এবার মুখ্যমন্ত্রী
বারংবার বলেছেন, আজও বলেছেন বাংলাকে গুজরাট হতে দেব না। আসলে সত্যি তিনি বাংলাকে গুজরাট হতে দিতে চাইছেন না, তিনি চাইছেন বাংলা বাংলাদেশ হয়ে যাক। এর জন্যই আপনারা খেয়াল করবেন আমি যে কথাটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান আগে শেষ হতো বন্দে মাতরম কিংবা জনগণ মন দিয়ে বহুদিন, এবং জনগণ মন গাইতে গিয়ে অনেকে দাঁত ভেঙে ফেলেছেন, মুখ্যমন্ত্রীর অনেক যারা মন্ত্রী আছেন তারা। উত্তর দমদমে চন্দ্রিমা ভট্টাচার্য জনগণ মন গাইতে গিয়ে একবার একেবারে ল্যাজগোবরে করে দিয়েছিলেন কাণ্ডটা। কিন্তু এখন জনগণ মন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে প্রায় শোনা যায় না, আমরা তো শুনতেই পাইনি, আজকেও শুনিনি। অনুষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ মন দিয়ে শেষ হতো, এটা তৃণমূল কংগ্রেসের কালচার ছিল। কংগ্রেস ভেঙে হয়েছিল তো, তারা জনগণ মনটাকে প্রেফার করতো, কখনো কখনো বন্দে মাতরমও গাইতো। এখন তারা শেষ করছে জয় বাংলা দিয়ে, যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যাদের সঙ্গে এখন আমাদের সম্পর্ক ভালো নয় সেই বাংলাদেশের স্লোগান জয় বাংলা। এটা মুজিবুর রহমানের স্লোগান। এবার মুজিবুর রহমানকে নিজের আদর্শ কি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন? তিনি কি চাইছেন যেভাবে মুজিবুর রহমান পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে, আমিও ভারত থেকে আলাদা হয়ে যাব জয় বাংলা স্লোগান দিয়ে? আমি সরাসরি জিজ্ঞেস করছি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা এই ভিডিওটা দেখছেন উত্তর দিয়ে যাবেন। আপনারাও কি চাইছেন জয় বাংলা স্লোগানের উৎপত্তি পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদাভাবে তৈরি হবে, পাকিস্তান থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে? আপনারাও কি চাইছেন জয় বাংলাকে ওইভাবেই ব্যবহার করতে? আপনারাও কি ভারত ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন? আজকে তিনি বলছেন প্রধানমন্ত্রী টেলিপ্রম্পটার দেখে পড়েন। কেন? প্রধানমন্ত্রী টেলিপ্রম্পটার দেখে পড়তেই পারেন। প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আসেন তার আগে দিনে আরো 3টে জায়গায় সভা করে আসতে হয়, তার বুলেট পয়েন্টগুলো সেখানে লেখা থাকতেই পারে। আমরাও যখন অনেক সাংবাদিকরা অনেক সময় যখন খবর করে তারা অনেক বুলেট পয়েন্ট কেউ মোবাইলে লিখে রাখে, কেউ লিখে রাখে। এবার আপনার মতন তো কেউ ভুলভাল বকলেও কিছু যায় আসে না, কারো কিছু এরকম মেন্টালিটি তো নেই। মানুষ মনে করে যে যা যা আমি বলতে চাইছি সেগুলো একটু লিখে রাখি। কিন্তু বিজেপির আর নেতারা অমিত শাহ তো টিপি দেখে পড়েন না। আর প্রধানমন্ত্রী চান না যে বাংলায় এসে তিনি কোনো বাংলা শব্দ ভুল উচ্চারণ করতে। এমনিতেই গুজরাটিদের বাংলা উচ্চারণ করতে গেলে একটু সমস্যা হয়, আমাদেরও সাউথ ইন্ডিয়ান ভাষা উচ্চারণ করতে গেলে সমস্যা হবে, অসমিয়া উচ্চারণ করতে গেলে সমস্যা হবে, মারাঠি উচ্চারণ করতে গেলে, গুজরাটি উচ্চারণ করতে গেলে সমস্যা হবে। তাই তারা সঠিকভাবে ডেলিভার করার জন্য পড়েন। নীতিন নবীন তো পড়েন না। নীতিন নবীন তো আজকে একদম ছাল ছাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের, স্পষ্টভাবে বলে দিয়েছেন নীতিন নবীন জি যে আমরা বাংলাকে বাংলাদেশ হতে দেব না। স্পষ্টভাবে বলে দিয়েছেন অনুপ্রবেশের আখড়া হয়ে গেছে পশ্চিমবঙ্গ, এটা গেটওয়ে, এটাকে বন্ধ করতেই হবে, তার জন্য যা করতে হয় করব বলে দিয়েছেন নীতিন নবীন। এবং আজকে নীতিন নবীনজি একটা অসাধারণ কর্মসূচির সূচনা করে দিয়ে গেলেন। নীতিন নবীনজি এসে প্রথমবারে এই যে ঝটকাটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে গেলেন, তৃণমূল কংগ্রেসের অনেকদিন সময় লাগবে এই ঝটকা থেকে বেরিয়ে আসতে। ডিজিটাল ওয়ারিয়র কর্মসূচি বিজেপির তরফ থেকে চালু করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা একতরফাভাবে কুৎসা করে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যে অপশাসন চালাচ্ছে, তারা যেভাবে বাংলার নারীদের অসম্মান করছে সেটাকে কাউন্টার করার জন্য স্ট্র্যাটেজি চালু করা হয়েছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পেজ থেকে বিজেপি নেতাদের মিথ্যা ছবি ছড়ানো হয়েছে, থানায় এফআইআর হয়েছে, এবার পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়নি। কিন্তু এটাকে জনগণের সামনে মুখোশ খুলে দিতে হবে, তার জন্য একটি কর্মসূচি চালু করা হয়েছে এবং সেই ভিডিওটা আপনাদের জন্য আমি একটু চালিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখুন একটু। और मैं मानता हूं ये लोकतंत्र की बहुत बड़ी ताकत है सोशल मीडिया। आज आपके पास ऑल्टरनेट है, आप वेरीफाई कर सकते हैं कि भाई ये बात आई है तो यहाँ कहाँ आएगी, यहाँ कहाँ। आपके मोबाइल फोन में हर चीज अवेलेबल है। थोड़ा ध्यान दीजिए, आप बहुत आराम से सत्य के पास पहुंच सकते हैं। এই লড়াই অপশাসনের বিরুদ্ধে, এই লড়াই নতুন ভোরের লক্ষ্যে, এই লড়াই নতুন প্রজন্মের স্বার্থে, বাংলায় প্রকৃত পরিবর্তনের উদ্দেশ্যে। এই লড়াই বাংলাকে অপশাসনের অন্ধকার থেকে মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার, মোদিজির বিকশিত বাংলা গড়ার সংকল্পকে সফল করার কারিগর হয়ে উঠুন। ডিজিটাল যুগে অস্ত্র হয়ে উঠুক সোশ্যাল মিডিয়া, হয়ে উঠুক নতুন প্রজন্মের শক্তি, জনমত গঠনের বড় হাতিয়ার। ডিজিটাল প্ল্যাটফর্মেও হবে এবার লড়াই, ভুয়ো নয়, সঠিক তথ্য পৌঁছানোই আমাদের লক্ষ্য। বাংলাকে অপশাসন থেকে মুক্ত করতে, বাংলায় উন্নয়নের গেরুয়া সূর্যোদয়, সুশাসন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে
আপনিও হতে পারেন বিজেপির ডিজিটাল ওয়ারিয়র। আজই আমাদের সঙ্গে যুক্ত হতে 1800315711 এই নম্বরে মিস কল দিন। তখনই আপনার ফোনে SMS এর মাধ্যমে আসবে একটি ফর্ম, সেটি ফিল আপ করুন অথবা এই লিঙ্কে ক্লিক করুন। কি তাহলে আপনি বিজেপির ডিজিটাল ওয়ারিয়র হতে তৈরি তো? আপনারা দেখলেন বন্ধুরা কিভাবে বিজেপির এই ক্যাম্পেনিং যে কর্মসূচি এটা শুরু হলো, বিজেপির ডিজিটাল ওয়ারিয়ার কর্মসূচি। এটা কেন করা হয়েছে? এটা কারণ হচ্ছে ভোট যত এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফেক ন্যারেটিভ ছড়ানো হবে। তাদেরও একটি কর্মসূচি আছে এই ধরনের ডিজিটাল যোদ্ধা বলে, কিন্তু ডিজিটাল যোদ্ধারা কি করছে? তারা করছে বিজেপির মহিলা নেত্রীদের ফেক ছবি বানাচ্ছে, ফেক ভিডিও বানাচ্ছে, ফেক অডিও তৈরি করছে, বিভিন্ন ধরনের ভুয়ো খবর ছড়াচ্ছে এবং ডিজিটাল ওয়ারিয়র কি করবে? সেই কাউন্টার ন্যারেটিভ তৈরি করবে এবং সেই মিথ্যেগুলোর পর্দা ফাঁস করে দেবে এবং রাজ্যে যে সমস্ত সমস্যা আছে জনগণের সামনে তুলে ধরবে, যেটার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু মঞ্চ থেকে মিথ্যে কথা বলেন, সেগুলো আমার আপনার জানার তো অধিকার আছে। যে কাজগুলো এতদিন আমরা করে এসেছি সেই কর্মসূচিটাই এক্সটেন্ড হলো। প্রত্যেক মানুষ, সাধারণ মানুষ, সেটা বিজেপি কর্মী হতে পারে, বিজেপি কর্মী না হতে পারে, সরকারের সিম্প্যাথাইজার হতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে, কিংবা যারা প্রকৃত উন্নয়ন চান, এ রাজ্যের অপশাসনের অবসান চান, তারা এর সঙ্গে যুক্ত হতে পারেন। নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইল, এখানে মিস কল দিয়ে আপনারা সদস্য হতে পারেন। কথাটা হচ্ছে কি, যেভাবে এ রাজ্যে মিথ্যা, যত ভোট এগিয়ে আসবে মিথ্যাটাকে ছড়ানো হবে, সেটাকে তো আটকানোর দরকার আছে। তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা এইভাবে মিথ্যা কথা বলেন, আপনি বুঝতেই পারবেন না সত্যি না মিথ্যে। একেবারে গুছিয়ে মিথ্যে কথা বলেন, পরে অবশ্য ধরা পড়ে যান। এই ধরার জন্য আমরা আছি এবং এখন থেকে ডিজিটাল যোদ্ধারা তৈরি হচ্ছেন। বিজেপির এতদিন আইটি সেল তো একটা ছোট্ট পরিসর, সেই পরিসরটাকে আরো বৃদ্ধি করে দেওয়া হলো, স্বতঃস্ফূর্ত করে দেওয়া হলো। ডিজিটাল যোদ্ধারা সত্যিটাকে তুলে ধরবেন, এটাই হচ্ছে এই কর্মসূচির লক্ষ্য, যার মাধ্যমে প্রকৃত সত্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। কারণ এই সরকারটাকে তো পাল্টানো দরকার, এর জন্যই তো বিজেপির সরকার চাইছে মানুষ, এর জন্যই তো বিকল্প শক্তিকে মানুষ বেছে নিচ্ছে। মাত্র 3-4%, 5% ভোটের তফাৎ, সেটা কার্যত মেকআপ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে, এর জন্যই তিনি দিল্লি দৌড়ানোর চেষ্টা করছেন। সময় চেয়েছিলেন নেতাদের কাছে, পাননি, শেষে ইলেকশন কমিশনের কাছে সময় চেয়েছেন। ইলেকশন কমিশনের সাথে দেখা করলে কোনো অসুবিধা নেই, কোনো ন্যারেটিভ তৈরি হবে না। ইলেকশন কমিশনের তো সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে দেখা করার কথা, কথা বলার কথা, তারা বলবে, অসুবিধার কিছু নেই। কিন্তু তিনি যে মিথ্যা প্রপাগেন্ডা ছড়ান, সেই প্রপাগেন্ডা এবার থেকে আর চলবে না। ডিজিটাল ওয়ারিয়ররা ঠিকঠাকভাবে কাজ করলে, আমি করবে আশা করি, ঠিকঠাকভাবে কাজ করলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ন্যারেটিভ চলবে না। গ্যাপ ফিল আপ হয়ে গেছে। চুরি দুর্নীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভোট পেতেন, সেই ভোট এখন থেকে আর তিনি ম্যানেজ করতে পারবেন না। অলরেডি সেই ভোট মাইনাস হয়ে গেছে, তার ঘুম উড়ে গেছে, আরো ভোট মাইনাস হবে। তিনি বলছেন নির্বাচন কমিশন কে যে ঠিক করে দেবে যে কত ভোট বাদ যাবে? আরে ম্যাডাম, নির্বাচন কমিশনই ঠিক করে দেবে কত ভোট বাদ যাবে। আপনি বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেওয়ার জন্য আপনার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে রাখবেন, তারা সেটাকে পালন করবে? এটা তো হতে পারে না। এই দেশ ভারতীয়দের দেশ, পশ্চিমবঙ্গে ভারতীয়রা বাস করবে, কেন এটা বিদেশিদের আস্তানা হয়ে যাবে? কেন এটা তাদের মামা বাড়ি হয়ে উঠবে? কেন এখানে পাকিস্তানি পাওয়া যাবে? কেন এখানে বাংলাদেশিরা থাকবেন? অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কথা বলছি, শরণার্থীদের কথা বলছি না। এটা কেন হবে? এই রাজ্যকে আপনি মৌরসী পাট্টায় পরিণত করেছেন, এটারই অবসান হবে, এবারেই হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং তার জন্য যা যা করতে হয় সকলের করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।